গুড মর্নিং এভরিবডি। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস পার্সেন্টেজ মানে শতকরা। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে চাকরি পরীক্ষায় অনেক কোশ্চেন এসে থাকে। তো আমরা শুরু করছি আজকের ক্লাস শতকরা। 1 নম্বর অঙ্ক আছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরাজিতে 80% অঙ্কে পাস করেছে। উভয় বিষয়ে যদি 10% ফেল করে থাকে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। তো আমাদের এখানে প্রথমগুলো দেওয়া আছে সব পাস, পরের দেওয়া আছে ফেল, পরে যে উভয় বিষয়ে 10% দেওয়া আছে এটা দেওয়া আছে ফেল। তারপর আবার কোশ্চেন হচ্ছে পাস কতজন করেছে উভয় বিষয়ে বার করতে হবে। তো এই টাইপের অঙ্ক যদি থাকে তো আমাদের প্রথমে সমস্ত ফেলগুলো বার করে নিতে হবে। টোটাল ছাত্র আমাদের ধরতে হবে 100, তার মধ্যে যতজন ফেল করে 100 থেকে সমস্ত ফেলগুলো বাদ দিতে হবে। ফেল বাদ দিলেই আমরা পাসগুলো পাবো। তো আমরা ধরলাম ছাত্র হচ্ছে 100%, মোট ছাত্র 100%। সমস্ত ফেলগুলো আগে আমরা বার করে নিই। তো প্রথম আছে ইংরেজিতে ফেল কত, পাস করে 85%। তার মানে ফেল কত হবে, টোটাল 100% ছাত্র হলে 85% যদি পাস করে তাহলে ফেল হবে মাত্র 15%। আবার অঙ্কে 80% পাস করে, মোট ছাত্র 100, পাস যদি 80 হয়, ফেল করে তাহলে 20%। আমরা সব ফেলগুলো বার করছি। আর উভয় বিষয়ে বোথ সাবজেক্টে ফেল আছে 10%। বোথ সাবজেক্টে ফেল হচ্ছে 10%, মানে এই 10% এখানেও ধরা আছে এখানেও ধরা আছে। যেহেতু এরা উভয় বিষয়ে ফেল করে তাই এদেরকে ইংরাজির মধ্যেও ধরা হয়েছে আবার ম্যাথের মধ্যেও ধরা হয়েছে, যেহেতু দুই ভাষায় ফেল করে। আচ্ছা, টোটাল ছাত্র 100, তার থেকে আমরা সমস্ত ফেলগুলো বাদ দেব। 15, 20 ফেল করেছে যারা, সমস্ত ফেলগুলো আমরা বাদ দেব। ইংরাজিতে ফেল 15, 10% অঙ্কে ফেল, সরি একটু ভুল হয়ে গেছে, অঙ্কে ফেল 20%। আর এই 10% যেহেতু উভয় বিষয়ে ফেল, 10% 20-র মধ্যে ধরা আছে আবার 15-র মধ্যেও ধরা আছে, তাই 10% বাদ যাবে। তাহলে হচ্ছে কত, টোটাল ছাত্র 100, ফেল করেছে 25%, তার থেকে 10 বাদ, তাহলে থাকে 25। মোট ছাত্র 100-এর মধ্যে শুধুমাত্র ফেল করেছে 25%, তাহলে পাস করবে কত পার্সেন্ট উভয় বিষয়ে, 75% উভয় বিষয়ে পাস করে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 75। পরের অঙ্ক হচ্ছে কোনো সংখ্যাকে 20% কমালে 960 হয়, তাহলে কত বাড়ালে 1560 হবে, তাই না? তো আমরা প্রথমে সংখ্যাটা যদি 100% ধরি, কমানোর পরে কত হবে, 20% কমলে হবে 80%। কমানোর পরে সংখ্যাটা পার্সেন্টেজ হয় 80, আর বলা আছে সংখ্যাটা হয় কত, 960। তাহলে আমরা তো বলতেই পারি যে 80% মানেই হচ্ছে 960, 80% মানে 960, 1% মানে কত হবে 80। আর পুরো সংখ্যাটা 100 ধরেছি আমরা, তাহলে 100 মানে কত হবে, 100 মানে কাটাকাটি করে দেখা যাক, 1200। পূর্ণ সংখ্যাটা হচ্ছে 1200। এবার যদি সংখ্যাটাকে বাড়ানো হয়, বাড়িয়ে 1560 করা হয়, তাহলে কত পার্সেন্ট বাড়বে আমাদের ক্যালকুলেট করতে হবে। 1560 করা হলো বাড়িয়ে, সংখ্যাটা হচ্ছে 1200, প্রকৃতপক্ষে সংখ্যাটা 1200, বাড়াতে হবে কত, 360 বাড়াতে হবে। অরিজিনাল সংখ্যা 1200, তাতে বাড়াতে হবে 360, তাহলে কত বাড়বে, 1200-তে বাড়াতে হবে 360, 1200-তে বাড়াতে হবে 360। 100-এ কত বাড়বে, 100-এ বাড়বে কত, ক্যালকুলেট করা যাক। 0 কাটা, 3 12 36, 10 0 আর একটা কাটা, 30%। সংখ্যাটাকে বাড়াতে হবে 30%। 20% কমানোর পরে 960 হয়, তাহলে কমানোর পরে যদি 100 সংখ্যা হয়, কমানোর পর হবে 80%। 80% মানে তাহলে আমরা 960 বলতে পারি। 100 মানে কত হবে, 100 মানে 1200, তার মানে পূর্ণ সংখ্যাটা প্রকৃতপক্ষে 1200।
বাড়িয়ে করতে হবে কত 1560, কত বাড়াতে হচ্ছে তার মানে 360 বাড়াতে হচ্ছে। সংখ্যাটা 1200, 360 বাড়ালে 1200-এর মধ্যে 360 বাড়ে, 1200-এর মধ্যে 360 বাড়ছে, 100-এ কত বাড়বে না 30%। এটা আমরা আরেক রকমভাবে করতে পারি, সেটা হচ্ছে 960 ইন্টু 80/100, 80% হচ্ছে কমানোর পর, তার মানে একটু ভুল হয়ে গেছে, কমানোর আগে কত ছিল বার করতে হবে। তার মানে এখন যদি 80 হয়, আগে ছিল 100, তো আগে কত ছিল দেখা যাক, পূর্ণ সংখ্যাটা আগে কত ছিল 1200, এবার বাড়ানো হচ্ছে কত 1560, 1560 মাইনাস 1200 বাড়ছে 360, তো 1200-এর মধ্যে বাড়ে 360, 100-এ কত ক্যালকুলেট করলেই হয়ে যাবে। আচ্ছা আমরা চলে যাচ্ছি পরের অঙ্ক। একটি সংখ্যা না দ্রব্যের মূল্য 20% কমে পরে আবার 30% বেড়ে 416 হলো। একবার কমেছে আর একবার বেড়েছে, দিয়ে আলটিমেটলি কত হয়েছে 416 হয়েছে। প্রাথমিক মূল্য কত ছিল, প্রথমে প্রকৃতপক্ষে মূল্য কত ছিল সেটাই নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা হচ্ছে 416 বাড়া কমার পরে হয়েছে। যদি 416 20% কমার পরে হয়, তাহলে আগে নিশ্চয় 100% ছিল, প্রথমে ছিল 100, 20% কমে হয়েছে 416। তো কমার পূর্বে 100 ছিল, আর কি হয়েছে 30% বেড়েছে, তাহলে বাড়ার পরে 30% বাড়া মানে হচ্ছে বাড়ার পরে 130 হলে আগে ছিল কত 100 ছিল। আমরা তো আগের প্রকৃত সংখ্যাটা বার করছি, তাহলে আগের সংখ্যাটা হচ্ছে 100%, বাড়ার পরে হচ্ছে 130, 30% বৃদ্ধি মানে তাই কত ছিল আগে, তাহলে 100/130 গুণের সঙ্গে কাটা যাক। 13 দিয়ে কাটলে 3 13 39, 13 দুগুণে 26, 4 কত 400। তাহলে প্রাথমিক সংখ্যাটা হচ্ছে 400, আমাদের অ্যান্সার অপশন বি, অ্যান্সার অপশন বি। আচ্ছা পরে আছে কেরোসিন তেলের মূল্য দুবার 20% ও 30% করে বৃদ্ধি হয়েছে, মোটের উপর শতকরা কত বৃদ্ধি পায় এটা নির্ণয় করতে হবে আমাদের। তো এটা আমরা a প্লাস বি প্লাস AB/100 এই ফর্মুলা ব্যবহার করতে পারি। এই ফর্মুলা কোথায় ব্যবহার করা যায়, যেখানে মূল্য হ্রাস বা বৃদ্ধি পায়, ক্ষতি বা লাভ হয়, বা কোনো কিছু বাড়ানো বা কমানো হয়, সেখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। ফর্মুলার এখানে যদি বৃদ্ধি পায় তাহলে হবে প্লাস, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে। আর যদি একটা প্লাস একটা বৃদ্ধি একটা হ্রাস পায় তাহলে এই জায়গায় হবে মাইনাস। দুটো যদি বৃদ্ধি পায় দুটোই প্লাস, এখানেও প্লাস হবে। দুটো যদি হ্রাস পায় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো কি আছে এখানে, প্রথমে 20% বেড়েছে, তার মানে আমরা ধরলাম এ মানে 20, তারপরে বেড়েছে কত 30%, তাহলে বি মানে হচ্ছে 30, এরপরে তাহলে এ বি আছে, তার মানে 20 × 30/100, 20 30 50, আর এখানে 6 কত হলো 56%। তাহলে সংখ্যাটা শতকরা বৃদ্ধি পাচ্ছে মোটের উপর 56%, অপশন 56% সি অ্যান্সার। পরবর্তী অঙ্ক 5। এক ব্যক্তি তিনি যা আয় করেন তার 20% বড় ছেলেকে দিচ্ছে, বাকি আয়ের আবার 30% ছোট ছেলেকে, এবং বাকি টাকা 10% তিনি দান করে দিচ্ছেন, তারপরেও তার কাছে 10,080 টাকা থাকছে। তাহলে তার প্রকৃত আয় কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ধরলাম ওই ব্যক্তির মোট আয় হচ্ছে 100%, তাহলে কি করলো, টোটাল আয় বাকি আছে দান করার পরে, ছেলেদের দেওয়ার পরেও তার কাছে বাকি আছে কত 10,080। আচ্ছা 20% দান করলো, দান করার পরে থাকবে কত 80 থাকবে। টোটাল আয় যদি 100 হয়, 20% দান করে দিচ্ছে, তাহলে দান করার পরে থাকছে কত 80 থাকছে। দান করার পরে যদি 80 থাকে তাহলে আগে কত ছিল, আগে ছিল 100, তার প্রকৃত আয় বার করছি আমরা। একই রকমভাবে 30% ছোট ছেলেকে দিয়েছে, তাহলে আগে 100 থাকলে দান করার পরে থাকছে 70, আবার 10% দান করেছে, তাহলে আগে 100 থাকলে দান করার পরে থাকবে 90। এটা যদি ক্যালকুলেট করি আমরা তাহলে তার প্রাথমিক বেতন কত প্রথমে ছিল পেয়ে যাব। দুটো শূন্য কাটা, 9 দিয়ে কাটলে হচ্ছে 1,
এক 2 9 9 2 হবে 7 দিয়ে যদি কাটা হয় 7 1 7 4 7 1 4 42 सॉरी 7 1 7 7 1 7 6 7 42 8 দিয়ে কাটলে হচ্ছে 2 তাহলে কত হলো 20,000 2 গুণ 100 গুণ 100 20,000 তার মানে ওই ব্যক্তির প্রথমে টোটাল বেতন ছিল বেতন নয় আয় 20,000 তার মাসিক আয় 20,000 आंसर অপশন বি। আর এক রকম ভাবে এটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি 100% আয় ধরি তাহলে প্রথমে 20% দান করছে তাহলে 80/100 হবে 30% অন্যজনকে দিচ্ছে তাহলে থাকবে 70% 70/100 আর 10% দান করে তাহলে এত এটা সমান সমান 10,080 এটা ক্যালকুলেট করলো আমরা তার আয় 20,000 পেয়ে যাব 100% মানে এত। আমরা পরবর্তী অঙ্কে যাই। পরে হচ্ছে 6 নম্বর অঙ্ক টোটাল লোক সংখ্যা 15,000 পুরুষের সংখ্যা হচ্ছে 8% পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পায় মহিলা 10% বৃদ্ধি পায় তো তারপরে মোটের উপর লোক সংখ্যা হচ্ছে 16,300 মহিলার সংখ্যা কত বার করতে হবে তো আমরা একদিকে মহিলা আর একদিকে পুরুষ জনসংখ্যা ধরলাম যদি টোটালটাই 15,000ই মহিলা হয়ে থাকে মহিলা বাড়ে কত 10% তাহলে কতজন বৃদ্ধি পাবে মহিলা জনসংখ্যা 1500 যদি পুরোটাই 15,000ই পুরুষ জনসংখ্যা হয় 8% বাড়লে পুরুষ জনসংখ্যা বাড়বে কত 15 আর 8 গুণ করলে হয় 120 তার সঙ্গে দুটো শূন্য মহিলা জনসংখ্যা বাড়ছে 1500 আর পুরুষ জনসংখ্যা বাড়ছে 1200 কিন্তু মোটের উপর জনসংখ্যা কত বাড়ে মোটের উপর জনসংখ্যা 15,000 থেকে হচ্ছে 16,300 তার মানে বাড়ছে কত 16,300 15,000 থেকে বেড়ে হয়েছে 16,300 কত বাড়লো না 1300 জনসংখ্যা বেড়েছে মোটের উপর পুরুষ মহিলা মিলে 1300 জনসংখ্যা বেড়েছে মাঝে তাহলে হবে 1300 এবার আমরা অ্যালিগেশন কোনাকুনি বিয়োগ করতে পারি বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ হবে তার মানে 1300 থেকে 1200 বাদ দিলে কত হয় 100 আর এদিকে অ্যালিগেশন যদি করা হয় তাহলে 1500 থেকে 1300 বাদ দিলে 200 তাহলে অনুপাত কি দাঁড়ালো অনুপাত হচ্ছে আমরা শূন্য দুটো কেটে দিতে পারি 1:2 মহিলা এবং পুরুষের অনুপাত হচ্ছে 1:2 তো 15,000 হচ্ছে টোটাল জনসংখ্যা তার এক ভাগ হচ্ছে মহিলা হবে কারণ মহিলার দিকে অনুপাত 1 আর পুরুষের অনুপাত 2 তাহলে দুভাগ হবে পুরুষ জনসংখ্যা 15,000 তাহলে টোটাল অনুপাতের যোগফল কত 3 মানে তাহলে বলা যায় 15,000 অনুপাতের যোগফল 3 মানে বলা যায় 15,000 আর কাদের জনসংখ্যা বার করতে বলছে মহিলার সংখ্যা কত হবে 3 মানে 15,000 হলে 1 মানে কত কারণ মহিলা জনসংখ্যা অনুপাতটা কি আছে 1 মানে যা হবে তাই বার করলে হয়ে যাবে 3 মানে যদি 15,000 হয় 1 মানে কত হবে 15,000কে 3 দিয়ে কাটলে যা পাবো তাই 5,000 তাহলে মহিলার জনসংখ্যা হবে 5,000 এটা আরেকটা উপায়ে করা যায় সেটা হচ্ছে অনুপাত তো আমরা 1:3 পেলাম মহিলা এবং পুরুষের অনুপাত 1:3 অনুপাতে 1:2 অনুপাতের যোগফল হচ্ছে 3 তাহলে মহিলার সংখ্যা কত হবে মহিলার সংখ্যা হবে 1/3 × 15,000 অনুপাত দেখেই তো আমরা বুঝতে পারছি কত হবে 1:3 মানে 10,000 হবে পুরুষ জনসংখ্যা আর মহিলার সংখ্যা হবে 5,000 কারণ পুরুষদের অনুপাত তো দ্বিগুণ আছে তার মানে মহিলাদের 5,000 হলে পুরুষদের 10,000 হবে টোটাল মিলে হচ্ছে 15,000 10 আর 5 15,000 আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে 28 লিটার একটা চিনি দ্রবণ আছে তাতে 5% চিনি আছে তা থেকে 8% চিনি যদি বাষ্পীভূত করা হয় তাহলে অবশিষ্ট দ্রবণে চিনির পরিমাণ কত শতকরা কত হবে নির্ণয় করতে হবে আমাদের তাহলে
টোটাল দ্রবণের পরিমাণ হচ্ছে 28 লিটার। তার মধ্যে চিনি আর জল দুটোই মেশানো আছে। 5% হচ্ছে আমাদের চিনি। তাহলে 28-এর 5% মানে কত হবে? 28-এর 5% মানে হবে 28 ইন্টু 5 বাই মোট চিনি কত আছে আমরা বার করতে চাইছি। পার্সেন্ট তুলে নিচে 100 কাটা যাক। কাটলে হচ্ছে 5 20 100, 2 দিয়ে যদি কাটি আমরা 28 আর 20, তাহলে এটা হবে 14, এটা হবে 10, 14 বাই 10, তার মানে হচ্ছে চিনির পরিমাণ 1.4 লিটার বা 4 কেজিও বলতে পারি আমরা। টোটাল দ্রবণে 28 লিটারে যে দ্রবণের পরিমাণ টোটাল 28, তাতে চিনি আছে 1.4 লিটার পরিমাণ। এবার কি হলো, 28 থেকে 8 লিটার জল বাষ্পীভূত হয়ে উড়ে গেল। চিনি তো বাষ্প হবে না, বাষ্পীভূত হয়ে জল কমে যাবে, চিনি তো যা ছিল তাই থেকে যাবে। তাহলে 28 লিটারের মধ্যে 28 লিটার থেকে যদি 8 লিটার জল বাষ্পীভূত হয়ে উড়ে যায়, তাহলে মোট দ্রবণ থাকবে কত? 20টা চিনি আর জল দুটো মিলে হচ্ছে 20। তো এই 20 লিটারে কিন্তু চিনি সে একই আছে, চিনি উড়ে যায়নি, চিনি যা ছিল তাই আছে আগে, শুধুমাত্র 8 লিটার জল কমে গেছে। তাহলে আমরা বলতে পারি 20তে চিনি আছে 1.4, চিনি 100-এ কত থাকবে? শতকরা বার করতে হবে, যেহেতু 100-এ কত থাকবে নির্ণয় করতে হবে। 10 তুলে একটা 100 নিলাম আমরা, 0 দুটো কাটা, 2 দিয়ে 14কে কাটলে হচ্ছে 7। দ্রবণের চিনির শতকরা পরিমাণ হচ্ছে 7%। প্রথমে কি করতে হলো না, 28 লিটার হচ্ছে টোটাল দ্রবণ। 28 লিটারের মধ্যে 5% চিনি মানে কত চিনি হয় আমরা দেখে নিলাম। কত হলো না, 1.4 কেজি পরিমাণ চিনি হলো। এবার 28 লিটার থেকে 8 লিটার আমাদের জল বাষ্পীভূত হচ্ছে, কমে যাচ্ছে 8 লিটার জল। কমে গেলে 28 থেকে 8 কমলে থাকে 20, 20তে চিনি কিন্তু সে একই থাকবে, 20তে চিনি থাকবে 1.4, 100-এ কত আমরা কেটে দেখলাম 7% হচ্ছে অ্যান্সার 7। পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 8। বিশুদ্ধ সোনায় 20% খাদ মেশানো হলো। তাহলে এখন ওই খাদ মিশ্রিত সোনায় কত পার্সেন্ট বিশুদ্ধ সোনা আছে নির্ণয় করতে হবে। আমরা ধরলাম প্রথমে আমাদের সোনার পরিমাণ 100 গ্রাম ধরতে পারি, 100%ও ধরতে পারি। প্রথমে আমরা চিনির পরিমাণ ধরলাম দ্রবণে 100 গ্রাম। 20% খাদ মেশানো হলো, তাহলে 20 গ্রাম খাদ মেশানো হলো। খাদ মেশানোর পর হলো কত গ্রাম না, 120 গ্রাম। তাহলে দ্রবণ ছিল কত 100, 20% চিনি মেশানোর পর 20% খাদ মেশানোর পর কত হবে 120 হবে। এই যে 120 গ্রাম আমরা পেলাম, তার মধ্যে 100 গ্রাম আছে খাঁটি সোনা, আর বাকি 20 গ্রাম হচ্ছে খাদ মেশানো আছে, তামা বা অন্য কোনো রূপো অন্য কোনো ধাতু মেশানো আছে। 120-র মধ্যে 100 গ্রাম আছে সোনা আর 20 গ্রাম আছে অন্য কোনো খাদ। তাহলে আমরা বলতে পারি 120-র মধ্যে খাদ আছে, খাদ নয়, আমাদের খাঁটি সোনা কত পার্সেন্ট বার করতে হবে। তাহলে 120 গ্রামের মধ্যে খাঁটি সোনা আছে 100 গ্রাম, আমরা তো 100 গ্রামই ধরেছিলাম প্রথমে। 120-র মধ্যে খাঁটি সোনা হচ্ছে বিশুদ্ধ সোনা 100 গ্রাম, 100-এ কত থাকবে শতকরা মানে 100-এ কত? খাদ সহ সোনার পরিমাণ হলো 120। 120 গ্রামের মধ্যে সোনা আছে, বিশুদ্ধ সোনা আছে 100 গ্রাম, তাহলে 120-তে 100, 100-এ কত? কাটা যাক। আমরা একেবারে 20 দিয়ে যদি কাটি, তাহলে এটা পুরোটা কাটলে হচ্ছে 5, এটা পুরোটা কাটলে হচ্ছে 6। আর একবার কাটতে পারি আমরা 2 দিয়ে, এটা 2 দিয়ে কাটলে 50, এটা হচ্ছে 3। 50 আর 5 গুণ করলে কত হয় 250। তাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 8 24, 1 10, 3 3 9, 1 থাকবে 83 পূর্ণ 1/3%। তাহলে 120 গ্রামের মধ্যে বিশুদ্ধ সোনা আছে 83.1/3%। পরবর্তী অঙ্কে যাই। %70 সংসার খরচে ব্যয় করে, 30% শিক্ষা খাতে ব্যয় করলে তার সঞ্চয়ের হার কত হবে? তো আমরা ধরলাম যে তার আয় হচ্ছে 100% বা 100 টাকা। তার আয় 100%, 70% সংসার খরচ করছে, তাহলে বাকি থাকছে কত 30% বাকি থাকলো। সেই 30-এর আবার 30% শিক্ষা খাতে ব্যয় করে, তাহলে 30-এর 30% কত হবে? থাকছে কত 30, 30-এর 30% মানে কত হয়? 30-এর 30% মানে হবে 9, ছিল 30,
সংসার খরচের পর অবশিষ্ট ছিল 30%, সেই 30%-এর মধ্যে 9% শিক্ষা খাতে খরচ করলো, তারপরে থাকে কত 21%। তাহলে আমাদের এই 21% আর কোনো খরচ নেই, 21% সঞ্চয় হচ্ছে, তাহলে তার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 21%। অ্যান্সার 21 হবে, মানে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার অপশন এ। টোটাল তার আয় ধরলাম 100, সংসার খরচ 70 বাদ দিলে থাকে 30%। 30% মানে 30% কেন বার করলাম, কারণ 30% তো বলা আছে শিক্ষা খাতে ব্যয় করে। তাহলে 30% মানে 9% ছিল 30%। সংসার খরচের পর তার কাছে অবশিষ্ট ছিল 30%, 30%-এর মধ্যে 9% শিক্ষা খাতে ব্যয় করলো, তাহলে বাকি থাকছে কত 21%। 21% আর কোনো খরচ নয়, এটা তিনি সঞ্চয় করেন। সঞ্চয়ের পরিমাণ 21%, মানে আমরা অ্যান্সার পেলাম অপশন এ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 85% ব্যয় করে, তারপরও তার সঞ্চয় হয় 75 টাকা, তাহলে তার বার্ষিক আয় কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যদি ধরি যে তার আয় হচ্ছে 100%, 100-এর মধ্যে 85 তিনি ব্যয় করেন, তাহলে সঞ্চয় কত করেন না 15%। তার আয়ের 15% টাকা তিনি সঞ্চয় করেন, আর আমাদের বলা আছে কি তিনি 75 টাকা সঞ্চয় করেন। তাহলে আমরা বলতে পারি যে এই 15% মানে 75 টাকা। 15% মানে যদি 75 হয়, 1% মানে কত হবে 5 হবে। আর তার আয় তো ধরেছি আমরা 100%, তাহলে তার টোটাল আয় বার করতে চাইছি আমরা, তার মানে 100% মানে কত বার করব, কত হবে 100% মানে 15 দিয়ে কেটে পেলাম 5 হয় 500 টাকা। এটা তার মাসিক আয় বার হলো 500 টাকা। তার মাসিক আয় 500, কিন্তু আমাদের কি বলেছে না তার বার্ষিক আয় বার করতে হবে। তাহলে মাসিক আয় যদি 500 হয়, এক মাসে 500 আয়, তাহলে বার্ষিক মানে এক বছরে আয় কত হবে, এক বছর মানে 12 দিয়ে গুণ করবো আমরা। যদি মাসিক আয় 500 হয়, মাসে 500 হয়, তাহলে 12 মাসে কত হবে, মানে এক বছরে কত হবে 6000। তার বার্ষিক আয় হচ্ছে 6000, মানে অপশন সি অ্যান্সার। অ্যান্সার অপশন সি। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। এক ব্যবসায়ী যে দামে দ্রব্য কিনে আনে তার ক্রয়মূল্যের থেকে 50% দাম বাড়িয়ে লিখে রাখে, দিয়ে ক্রেতাকে বিক্রির সময় 30% ডিসকাউন্ট দেন, ছাড় দেন। তো আমরা কিভাবে করবো অঙ্কটা, আমরা ধরলাম যে ওই ব্যক্তির জিনিসটির ক্রয়মূল্য হচ্ছে 100 টাকা বা 100% না 100 টাকা, 100 টাকায় জিনিসটি কিনে আনে। একশো টাকায় জিনিসটি কিনে আনে, 50% দাম বাড়ায়, তাহলে দাম তিনি ধার্য করবেন কত, ধার্য মূল্য মানে যে মূল্যটা লেখা থাকে কোনো একটা জিনিসের গায়ে, তাহলে তিনি কত টাকা ধার্য মূল্য স্থির করবেন। 100 টাকায় কিনে যদি 50% দাম বাড়াতে হয় তাকে, তাহলে তাকে দাম লিখে রাখতে হবে 150 টাকা। তাহলে জিনিসটা ধার্য মূল্য 150 টাকা, এই 150 টাকার উপরে তিনি আবার 30% ছাড় দিচ্ছেন, তাহলে 150 টাকা 30% মানে কত হবে, 150 টাকা 30% মানে হবে 45 টাকা। কিভাবে হবে না আমরা একটু দেখাই, 150 গুণ 30%, 30% তুলে নিচে 100 কেটে দিতে পারি আমরা, 50 দিয়ে কাটলে এটা 3, এটা কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 15, 3 15 কত হলো গুণ করে 45 টাকা। তাহলে লেখা আছে দাম কত, লেখা আছে 150 টাকা, ছাড় দিচ্ছেন 30%, মানে 30% মানে হচ্ছে 45 টাকা। 150 টাকার উপরে তিনি 45 টাকা ছাড় দেন, তার মানে 150 টাকা থেকে তিনি 45 টাকা কম নেবেন। বিক্রি করবেন কত টাকায়, তাহলে 150 টাকা লেখা আছে, 45 টাকা কম নিলে তিনি বিক্রি করবেন 105 টাকায়। কেনা কত, কেনা হচ্ছে 100 টাকায়, বিক্রি 105 টাকায়। লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে তার 5%, সমান সমান 5% লাভ। 100 টাকা খরচ করে কিনে তিনি 105 টাকায় বিক্রি করছেন, লাভ হচ্ছে মাত্র 5 টাকা। 100 টাকায় 5 টাকা লাভ মানে 5% লাভ, তার লাভের শতকরা হার 5%। আবারও বলছি অঙ্কটা, তিনি যে দামে কিনে আনেন তার উপরে 50% দাম বৃদ্ধি করে তিনি ধার্য মূল্য স্থির করেন। তার মানে হচ্ছে তিনি যদি 100 টাকায় কিনে আনেন, 50 টাকা তিনি দাম বাড়াবেন, দিয়ে দাম লিখে রাখবেন কত 150 টাকা।
মানে ধার্য মূল্য 150, 150-র উপরে তিনি ধার্য মূল্য যা লেখা আছে তার উপরে তিনি 30% ডিসকাউন্ট দেন। তার মানে 150 30% মানে কত টাকা তিনি ডিসকাউন্ট দেবেন? 45 টাকা। 150 লেখা 45 টাকা ছাড় দিয়ে তিনি বিক্রি করবেন কত? তাহলে মাত্র 105 টাকায়। তার মানে 105-এ বিক্রি, কেনা ছিল কিন্তু 100-তে, লাভ কত হবে? মাত্র 5 টাকা লাভ হবে, মানে 5%। 100-তে 5%, 5 টাকা লাভ মানে 5% লাভ। পরবর্তী অঙ্ক, এক ব্যক্তি যা আয় করেন তার 22% ব্যাংকে জমা রাখেন, 15% তিনি সংসার খরচ করেন, 27% ছেলের শিক্ষার জন্য খরচ করেন, তারপরেও তার কাছে 7,200 টাকা থাকছে। তাহলে তার মোট আয় কত হবে? আমরা তার মোট আয় যদি 100 ধরি, তার থেকে যা তিনি খরচ করেন সব বাদ দিয়ে দেবো, বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে এই 7,200 টাকা হবে। তাহলে আমরা ধরলাম, তাহলে তার মোট আয় আমরা ধরছি 100%, তার থেকে তিনি যা খরচ করেন যা ব্যয় করেন সেগুলো সব বাদ দেবো। কত ব্যয় করেন? না 22% তিনি ব্যয় করেন, 22% ব্যাংকে জমা রাখেন, 22% ব্যাংকে জমা, 15% সংসার খরচ, 27% ছেলের শিক্ষার খরচ। টোটাল ব্যয় কত তার? টোটাল 100 হচ্ছে আয়, টোটাল ব্যয় হচ্ছে এত টাকা। তাহলে আয় থেকে ব্যয় যদি আমরা বাদ দিই, বাদ দিলে কি পাবো? বাদ দিলে যে টাকাটা পাবো সেটা হচ্ছে তার অবশিষ্ট টাকা। কত আছে অবশিষ্ট টাকা? না 7,200। তো দেখা যাক কত তিনি ব্যয় করেন বা ব্যাংকে জমা রাখেন টোটাল। এই তিনটে যোগ করে হবে 7, 12 2 14, 3 4 2 6 64। তো আমরা বলতে পারি তার আয় 100, তার ব্যয় হচ্ছে 64, তাহলে তিনি তার কাছে অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট? 100 থেকে 64 বাদ দিলে কত হয়? না 36। তার কাছে অবশিষ্ট থাকবে আর 36% টাকা। তাহলে 36% মানে বলা যায় 7,200 টাকা। অঙ্কে দেওয়াই আছে এখানে 36% মানে 7,200। তাহলে 1% মানে কত হবে? আর তার আয় বার করতে হবে। আয় তো 100 ধরেছি আমরা, তাহলে 100 মানে কত দেখা যাক। 100 মানে হচ্ছে ইন্টু 100, কাটা যাবে 36 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 200। 200 আর 100 গুণ করলে কত হবে? না 2 এর পরে 4টে শূন্য, 20,000। তার আয় হচ্ছে 20,000, তার মোট আয় 20,000, মানে অপশন সি আমাদের অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। একটি নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছে। তো যিনি জিতেছেন তিনি 75% ভোট পেয়েছেন এবং 8,000 ভোটে তিনি জয়ী হয়েছেন। তো আরেকজন প্রার্থী তো আছে, তিনি তো জয়ী হননি, তিনি পরাজিত হয়েছেন। তাহলে মোট ভোটার কথা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরলাম যে টোটাল ভোটার হচ্ছে, টোটাল ভোট দিয়েছে 100%, মোট ভোটারের সংখ্যা 100, কোনো ভোট বাতিল হয়নি, বাতিল হওয়ার কথা বলা নেই। তাহলে 100-এর মধ্যে একজন পেয়েছেন 75%, টোটাল তো 100 ভোট, একজন 75 পেলে অপরজন কত পাবেন? মাত্র 25% ভোট পাবেন, কারণ 75 আর 25-এ মিলেই 100 হয়। টোটাল ভোট 100, একজন 75 পেলে অপরজন পাবে 25%। তাহলে তাদের দুজনের ভোটের পার্সেন্টেজের পার্থক্য কত হবে? 75 থেকে এটা বাদ দিলে যা হবে তাই। আর সেই ভোটটা কত? না সেই ভোট দেওয়া আছে 8,000। কেন এটা 8,000 হবে? তার কারণ ইনি ভোট বেশি পাচ্ছেন, কত পার্সেন্ট? 75 থেকে 25 বাদ দিলে হয় 50। তার মানে বিজয়ী প্রার্থী 50% ভোট বেশি পেয়েছেন, আর এই ভোট মানে তিনি 8,000 ভোটে জিতেছেন। তাহলে আমরা তো বলতেই পারি যে 50% ভোট মানে হচ্ছে 8,000। 50% মানে 8,000 হলে টোটাল ভোট 100%। 50 মানে যদি 8,000 হয়, তাহলে 100 মানে কত হবে? 100% মানে হবে 8-এর ডবল, মানে 16,000। ওই ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 16,000, মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। টোটাল ভোট 100, বিজয়ী প্রার্থী পান 75, তাহলে পরাজিত প্রার্থী পাবেন 25%। 75 আর 25-এর পার্থক্য হচ্ছে 50%। আর যেহেতু 8,000 ভোটে তিনি জিতেছেন, বিজয়ী প্রার্থী জিতেছেন, তাহলে 50% মানে বলা যায় 8,000। 100 মানে কত হবে? 8-এর ডবল, মানে 16,000। অ্যান্সার আসছে আমাদের 16,000। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এখানে একটি দ্রবণ আছে, দ্রবণে ডিজেল এবং কেরোসিন মেশানো আছে। তো আমাদের ডিজেল কত থাকবে বার করতে বলেছে। ডিজেল, এই অঙ্কটা আমরা অ্যালিগেশন করে করতে পারি, এবং ডিজেল বা কেরোসিন যে কোনো একটা টোটাল
পার্সেন্টেজ বসিয়ে অঙ্কটা করা যায়। যেহেতু ডিজেল বার করতে বলেছে তাই আমরা ডিজেল ধরেই অঙ্কটা সমাধান করব। প্রথমে ডিজেল কত আছে? প্রথম দ্রবণে ডিজেল আছে 20%। তারপরে কত আছে ডিজেল? 10%। আর এই দুটো মিলে নতুন যে মিশ্রণ হচ্ছে, দুই প্রকার মিশ্রণকে মেশানোর পর নতুন যে মিশ্রণ হচ্ছে তাতে ডিজেলের পরিমাণ হচ্ছে 15%। তার মানে মোটের উপর ডিজেল 15%, মাঝে তাহলে আমরা 15% লিখবো, মাঝে 15%। এবার অ্যালিগেশন করছি আমরা, তাহলে কোনাকুনি ছোট থেকে বড়টা বিয়োগ, এদিকে কোনাকুনি বিয়োগ হবে, এদিকে 15 বড়, তার থেকে 10 বাদ দিলে কত হয়? 5। এটা অনুপাত বার করছি আমরা, 20 থেকে 15 বাদ দিলে কত হয়? 5। তার মানে ওই মিশ্রণে দুটি কি অনুপাতে থাকবে? অনুপাত হচ্ছে 5:5, মানে 5 আর 5 কাটলে কত হয়? 1। তার মানে এই দুটি দ্রবণ কি অনুপাতে মেশানো হচ্ছে? না 1:1। আমরা এটা কি বার করলাম? না দুটো দ্রবণ কি অনুপাতে মেশানো হচ্ছে সেই অনুপাতটা আমরা বার করলাম। কত পেলাম অনুপাত? অনুপাত হচ্ছে 1। আমরা আরেকবার রিপিট করছি অঙ্কটা। দুটো দ্রবণ, একটা দ্রবণে কেরোসিন 80 আর ডিজেল আছে 20%, আর একটা দ্রবণে 85% কেরোসিন, ডিজেল 10%। এই দুটোকে মিক্সচার করা আছে, উপরে একটা মিশ্রণ, নিচে একটা মিশ্রণ, তাতে ডিজেল পেট্রোল নির্দিষ্ট পার্সেন্টেজে আছে। এই দুটো মিশ্রণ মিশিয়ে নতুন যে মিশ্রণ তৈরি করা হয়েছে তাতে ডিজেল দেওয়া আছে 15%। তো আমাদের কি অনুপাতে মেশানো হয়েছে, এটা কতটা পরিমাণ, এটা কতটা পরিমাণ, কি অনুপাতে দুটো মিশ্রণ নেওয়া হয়েছে সেটাই বার করতে হবে। কীভাবে বার করবো আমরা? না আমরা ডিজেলের অনুপাত থেকে অঙ্কটা ক্যালকুলেশন করছি। প্রথমে ডিজেল 20, পরে মিশ্রণে ডিজেল আছে 10, পরে মিশ্রণে ডিজেল 10, আর মোটের উপরে ডিজেল দেওয়া আছে কত? 15%। অ্যালিগেশন মানে কী হবে? কোনাকুনি বিয়োগ হবে অ্যালিগেশন সিস্টেমে। 15 থেকে 10 বাদ দিলে হয় 5, এদিকে 20 থেকে 15 বাদ দিলে 5। 5:5 মানে 1:1। কিসের অনুপাত বার করলাম আমরা? না দুটি মিশ্রণ কি অনুপাতে মেশানো হয়েছিল সেই অনুপাতটা আমরা বার করলাম। তো অ্যান্সার হচ্ছে 1:1, মানে অপশন সি অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই অনেকবার এই টাইপের অঙ্ক এসেছে। তো একজন ক্রেতা 160 টাকায় আগে যে পরিমাণ ফল কিনতো, এখন সেই পরিমাণ ফল কিনতে গেলে তাকে 160 টাকা দিতে হবে না, কম লাগবে 160 টাকা। কেন? কারণ ফলের দাম 20% কমে গেছে। আগে 160 টাকায় যে পরিমাণ ফল কেনা হতো সেই পরিমাণ ফল যদি এখন কিনতে হয় তাহলে আগে যে টাকা তিনি খরচ করছেন 160 টাকা, তার থেকে 20% টাকা কম লাগবে। আর এই ফলের দাম কমে যাওয়ার জন্যই 2.5 কেজি ফল বেশি পাওয়া যায়। আগে যে পরিমাণ 160 টাকায় ফল পাওয়া যেত তার থেকে এখন একই টাকাতে 2.5 কেজি ফল বেশি পাওয়া যাবে। কেন বেশি পাওয়া যাবে? যেহেতু দাম কমে গেছে তাই। তো আমাদের এই টাইপের অঙ্কে আগে বার করতে হবে যে দাম কত টাকা কমলো, কত টাকা আমাদের সেভ হবে। আগের সমপরিমাণ জিনিস, আগের সমপরিমাণ ফল যদি আমাদের কিনতে হয় তাহলে কত টাকা এক্সট্রা থাকবে আমাদের কাছে, কত টাকা আমাদের সেভ হবে, এটাই আগে বার করে নিতে হবে। কত টাকার ফল কিনছেন তিনি? না 160 টাকা। আগে তিনি 160 টাকার ফল কিনতেন, 160 টাকার, কিন্তু এখন 160 টাকা লাগবে না, সেম পরিমাণ ফল তিনি পাবেন, কিন্তু 160 টাকা তাকে দিতে হবে না। কেন? কারণ দাম 20% কমে গেছে। তাহলে 160 টাকার 20% মানে কত টাকা সেভ হবে তার, কত টাকা কম লাগবে তার একটু দেখে নেওয়া যাক। 160-এ 20% মানে হবে 32 টাকা। কীভাবে হবে এটা? না 160 গুণ 20%, পার্সেন্ট তুলে নিচে 100 কাটলে হবে 0, দুটো কাটা, 16 দুগুণে 32 টাকা। মানে হচ্ছে এখন তার কাছে 32 টাকা এক্সট্রা থাকবে, 32 টাকা সেভ হবে, 32 টাকা এক্সট্রা থাকবে, তার অতিরিক্ত থাকবে। দাম কমে যাওয়ার জন্যে 160 টাকায় তিনি আগের সমপরিমাণ ফল পাবেন, তারপরেও তার কাছে এক্সট্রা 32 টাকা থাকবে। আর এক্সট্রা 32 টাকার জন্যই তিনি 2.5 কেজি ফল বেশি কিনতে পারেন এখন। তাহলে এই 32 টাকাতেই পাওয়া যায় 2.5 কেজি ফল। 2.5 কেজি ফলের বর্তমান দাম কমে যাওয়ার পর দাম আমরা বলতে পারি 32 টাকা। 2.5 কেজি ফলের দাম যদি 32 টাকা হয় তাহলে 1 কেজি ফলের দাম কত হবে? 32কে আমরা 2.5 দিয়ে ভাগ করলে আমরা 1 কেজি ফলের দাম পেয়ে যাব। এটা হচ্ছে দাম কমার পরে, মূল্য হ্রাসের পরে 1 কেজি ফলের দাম হবে 32/2.5, ভাগ করলে যা হবে সেটা হচ্ছে বর্তমান ফলের দাম। তাহলে আগে ফলের দাম কত ছিল? আগে ফলের দাম আমাদের পূর্ব মূল্য বার করতে বলেছে, মানে আগে ফলের দাম বার করতে হবে। আগে ফলের দাম তো বেশি ছিল, এখন তো কমে গিয়ে হচ্ছে এই টাকাটা। 1 কেজি ফলের দাম এখন কমার পরে হবে 32/2.5, কারণ এই 2.5 কেজি ফল বেশি পাওয়া যায় 32 টাকা এক্সট্রা থাকার জন্যই। 32 টাকা এক্সট্রা থাকবে বলেই 32 টাকাতে 2.5 কেজি ফল অতিরিক্ত পাওয়া যায় আগের থেকে। তার মানে
2.5 কেজি ফলের দাম হচ্ছে 32 টাকা। এখন আগে কত ছিল, 20% কমার পরে এটা হয়েছে, তার মানে এখন যদি 80 হয়ে থাকে ফলের দাম, আগে ছিল 100, আগে তো 20% দাম বেশি ছিল, এখন 80 হলে কমার পরে আগে ছিল 100, তাহলে এখনকার যে দাম 32/2.5, এর সঙ্গে যদি আমরা 100/80 গুণ করি তাহলে পূর্বের দামটা পাবো। দেখা যাক কাটাকাটি করে কত হয়। এই দশমিক তুলে এখানে একটা শূন্য হবে, এই শূন্য শূন্য আমরা কেটে দিতে পারি। 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 4, 4 দিয়ে 8কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে যদি আমরা 32কে কাটি হয় 16, কত হলো 16। 16 কী বার করলাম এটা না, এটা হচ্ছে আগে চিনির আগে ফলের দাম কত ছিল তাই বার করলাম। ফলের পূর্ব মূল্য হচ্ছে 16 টাকা। আর একবার অঙ্কটা রিপিট করছি আমি। এই টাইপের অঙ্ক যদি আসে পরীক্ষায়, প্রায় এসে থাকে, প্রথমে আমাদের কি করতে হবে না, কত টাকা জিনিস কিনছে আগে দেখে নিতে হবে। জিনিস কিনছে 160 টাকা, কত পার্সেন্ট দাম কমছে বা বাড়ছে, এখানে না 20% দাম কমে গেছে, হ্রাস পাচ্ছে, তার মানে 160 টাকার 20% মানে কত আগে বার করে নিতে হবে। 160 টাকার 20% মানে 32 টাকা। 32 টাকা এখন সেভ হবে আমাদের, আর এই 32 টাকা সেভ হওয়ার জন্যে এই 32 টাকা এক্সট্রা থাকবে, 32 টাকা এক্সট্রার জন্যে আমাদের 2.5 কেজি ফল বেশি পাওয়া যাচ্ছে। তার মানে 32 টাকা 2.5 কেজি ফলের দাম, 2.5 কেজি ফলের দাম 32 টাকা হলে 1 কেজি ফলের দাম কত হবে, 32কে 2.5 দিয়ে আমরা ভাগ করে দেখব যা হবে তাই। 1 কেজি ফলের বর্তমান হ্রাসপ্রাপ্ত মূল্য, দাম কমার পরে মূল্য, পূর্বের মূল্য কত হবে না, পূর্বের মূল্য বেশি হবে। বেশি মানে এখন 80 হলে আগে 100 ছিল, দাম কমার পরে যদি 80 হয়, পূর্বে তাহলে নিশ্চয় 100 ছিল। তার মানে এই 32/2.5 তার সঙ্গে যদি আমরা 100/80 গুণ করি তাহলে আমরা পূর্বের দামটা পাবো। যদি এই অঙ্কে আমাদের বর্তমান হ্রাসপ্রাপ্ত দাম বা বর্তমান মূল্য বার করতে বলতো, তাহলে 32কে 2.5 দিয়ে ভাগ করলে যা পাওয়া যেত সেটাই বর্তমান দাম হতো, দাম কমার পরে দাম পেতাম। কিন্তু যেহেতু এখানে পূর্ব দাম বার করতে বলেছে, তাই এর সঙ্গে আমাদের 100/80 গুণ করতে হবে। এখন 80 হলে আগে 100 ছিল, তাই 100/80 গুণ। আমরা কাটাকাটি করে দেখলাম, অ্যান্সার আসছে 16। তার মানে পূর্বে 1 কেজি ফলের দাম ছিল 16 টাকা, এখন কমে গিয়ে বেশি ফল পাওয়া যাচ্ছে। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। এবার ছাত্রছাত্রীর সংখ্যা 20 এবং 10% বৃদ্ধি পাচ্ছে। ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পায় এবং ছাত্রীর সংখ্যা 10% বৃদ্ধি পায়। তাহলে অনুপাত কত আছে, অনুপাত আছে 2:3। তো আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা আমাদের যাতে সমাধান করতে খুব সুবিধা হয়, ক্যালকুলেশন সুবিধা হয়, তাই আমরা এই 2:3কে একটু বড় করে বাড়িয়ে নেব। অনুপাত বাড়ানো, কমানো, ভাগ করা, গুণ করা, কেটে ছোট করা, সব কিছুই করা যায়। যা করতে হবে দুটো অনুপাতকে একই। তাহলে 2:3 যে অনুপাত আছে তাকে আমরা বাড়িয়ে 200:300 করে নিতে পারি। আমাদের এতে হিসাব করতে খুব সুবিধা হবে, তাই আমরা দুটো শূন্য বাড়িয়ে 2:3কে 200:300 করে নিলাম। কেন? কারণ এগুলোর পার্সেন্টেজটা বার করতে খুব সুবিধা হবে। 2-এর যদি 20% বার করতে হতো তাহলে কঠিন ব্যাপার হয়ে যেত ক্যালকুলেশন। তাই আমরা আমাদের যাতে সমাধান করতে সুবিধা হয়, 2কে আমরা 200 বানিয়ে নিলাম আর 3কে আমরা 300 বানিয়ে নিলাম। 200টা কি না, 200টা হচ্ছে ছাত্ররা কত পার্সেন্ট বাড়ে বলেছে না, ছাত্র সংখ্যা বাড়ে 20%। তাহলে 200-র 20% বাড়লে কত হবে, 200 যদি 20% বাড়ে, 200 20% বাড়লে হবে 120% হবে। 20% মানে 100 20% মানে 100-তে 20 বাড়বে, তাহলে 200-তে বাড়বে 40। তাহলে 200 থেকে 40 বাড়লে হয়ে যাবে 240। ছাত্র সংখ্যা 240 হবে। ছাত্রীর সংখ্যা তো 300 আছে, বাড়ছে কত 10%। 10% বাড়া মানে 100-তে 10 বাড়া, তাহলে 300-তে কত বাড়বে, 300-তে বাড়বে 30। 30 বাড়লে হবে কত, বৃদ্ধির পরে 330। ছাত্রীর সংখ্যা 300, 10% বাড়ছে, 100-তে 10, 100-তে 10 করে বাড়বে, তাহলে 300-তে বাড়বে 30। 300-তে 10% বৃদ্ধি মানে 30 বাড়বে, দিয়ে বৃদ্ধির পর টোটাল মিলে হবে কত 300, তাতে 30 বাড়লো 10% মানে 330-এ 300 আর 30 হচ্ছে 330। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে বৃদ্ধির পরে 240 আর ছাত্রীর সংখ্যা হচ্ছে 330। এই দুটো অনুপাত কত হবে, অনুপাত দেখা যাক একটু কেটে ছোট করে। 3 দিয়ে কাটলে 3-8 24, 3-11 33। তাহলে এখন আমাদের অনুপাত হবে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত হবে 8:11। অ্যান্সার অপশন ডি। পরের অঙ্ক দেখা যাক। একটি পরীক্ষায় 1/3 ছাত্র ছাত্রী
ও অবশিষ্টাংশ হচ্ছে ছাত্র। তাহলে এক তৃতীয়াংশ বলা আছে ছাত্রী। তো এখানেও আমাদের এক তৃতীয়াংশ 1 আর 3 আছে। 1 আর 3 নিয়ে অঙ্কের সমাধান করা খুবই অসুবিধাজনক, তাই আমরা এই দুটোকে বৃদ্ধি করে 100/300 করে নিতে পারি, যাতে আমাদের সমাধান করতে খুব ইজি হয়। 100 মানে কি দাঁড়ালো তাহলে? এক তৃতীয়াংশ মানে তো 1/3, 1/3কে আমরা 100/300 করে দিলাম, তার মানে ছাত্রীর সংখ্যা 100 আর টোটাল ছাত্র হবে 300। যখন টোটাল ছাত্রছাত্রী 300, টোটাল ছাত্রছাত্রী মিলে যখন 300 হবে, তখন ছাত্রী পাচ্ছি আমরা কত না, ছাত্রী হচ্ছে 100। তাহলে ছাত্র কত হবে? ছাত্র সংখ্যাটা কত হবে? 300-র মধ্যে যদি 100 ছাত্রী হয়, ছাত্র সংখ্যা কত হবে না, ছাত্র সংখ্যা হবে আমাদের 200। 100 হচ্ছে ছাত্রী আর ছাত্র সংখ্যা হচ্ছে 200। কি বলা আছে এবার না, ছাত্রদের 10%, তার মানে এই 200 10% ফেল করে। 200 10% মানে তাহলে কত হবে? 10% মানে 100-তে 10, 200 10% মানে হবে 20। টোটাল মিলে তাহলে 200 10% মানে তাহলে হবে 20। ছাত্রদের 20 জন ফেল করে, ছাত্রীদের টোটাল 100 আছে, ছাত্রীদের টোটাল 100 আছে, তো 100-র মধ্যে কত ফেল করে? 30%। তাহলে 130% ফেল মানে 30 জন ফেল করে। ছাত্রীদের 30 জন আর ছাত্রদের 20 জন, টোটাল ফেল করে কত? টোটাল ফেল করছে টোটাল ফেল করছে 30 আর 20, ছাত্রীদের 20, ছাত্রীদের 30, ছাত্রদের 20, টোটাল হচ্ছে 50। মোট ফেল হচ্ছে 50। টোটাল ছাত্রছাত্রী কত? 300। 300-তে ফেল হচ্ছে 50, 300-তে 50 ফেল। শতকরা ফেল মানে 100-এ কত ফেল করবে আমাদের নির্ণয় করতে হবে। কত হবে? 50 দিয়ে এটা যদি কাটা হয় তাহলে 6 হবে, 2 দিয়ে আবার কাটা যাবে, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, কি দাঁড়ালো তাহলে? 50/3। 50-কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে 16×2=3, কারণ 3 × 16 = 48, 2 থাকবে 2/3। অ্যান্সার হচ্ছে আমাদের 16×2=3। অপশন বি, সেকেন্ড অপশন বি অ্যান্সার। আবার অঙ্কটা একটু বলছি। 1/3 ছাত্রী বলা আছে। 1/3 ছাত্রী মানে মোট ছাত্র যদি 3 ভাগ হয়, তার 1 ভাগ হচ্ছে ছাত্রী। আমরা এটাকে কি করলাম? 100/300 করে নিলাম, তাহলেও সে 1/3 দাঁড়ায়। তার মানে 100 জন হচ্ছে ছাত্রী, 300 জনের মধ্যে ছাত্র তাহলে হবে 200। ছাত্রদের 10% ফেল মানে 20 জন ফেল। ছাত্রীরা 100 জন আছে, তা 30% ফেল মানে 100 জনে 30 জন ফেল। মোট ফেল হচ্ছে 20 আর 30-এ 50 জন ফেল, মোট ফেল 50। টোটাল ছাত্রছাত্রী 300, 300-তে 50 ফেল, 100-এ ফেল কত হবে? কেটে দেখলাম 50/3 মানে 16×2=3। অ্যান্সার হচ্ছে আমাদের 16×2=3। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। একজন দোকানদারের বিক্রয় প্রতি মাসে 20% বৃদ্ধি পায়, তাহলে মার্চ মাসে 5000 টাকার তিনি বিক্রি করেন, তাহলে জুন মাসে দোকানদারের বিক্রয় কত বাড়বে? ক্রমাগত বাড়ছে কন্টিনিউয়াসলি 20% করে, তার মানে 20% বৃদ্ধি মানে যদি এই মাসে 100 থাকে পরের মাসে 120 হবে। এইভাবে বেড়েছে কত না, মার্চের শেষ থেকে জুন পর্যন্ত কয় মাস হয়? এপ্রিল, মে, জুন, 3 মাস। মার্চের পর এপ্রিল, মে, জুন, 3 মাস বাড়ছে। তাহলে প্রথমে কত ছিল তার বিক্রি? 5000, তারপরে বাড়ছে কয়বার? 20% করে 3 বার বাড়ছে। তার মানে বর্তমানে যদি 100 হয়, বৃদ্ধির পরে পরের মাসে গিয়ে কত হবে? 120 হবে। 100/120/100 3 বার গুণ হবে, যেহেতু 3 মাস 3 বার বাড়ছে প্রতি মাসে 20% করে, তাহলে মার্চ থেকে জুন পর্যন্ত 3 বার 20% করে বাড়লে হবে 120/100। কেটে ছোট করা যাক, 0 দুটো কাটা, এই 0 একটা কাটা, এখানে একটা কাটা, দুটো 0 কাটা, কত হচ্ছে তাহলে? 3টে 12 গুণ 12 গুণ 12 গুণ 12, আর এখানে 5, 3টে 12 গুণ করলে হচ্ছে 1728। তার সঙ্গে যদি 5 গুণ করা হয়, 3টে 12 গুণ করলে 1728, তার সঙ্গে যদি 5 গুণ করা হয় কত হবে
না 8640 হবে। এই দুটো যদি গুণ করা হয় তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ 8640। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8640। 3 বার বৃদ্ধির পরে দোকানদারের বিক্রয় হবে 8640। তো এখানে ক্রমান্বয়ে মানে পর পর দুটো ছাড় দেওয়া হয়েছে, একটা 10% আর একটা 20% ছাড় দেওয়া হয়েছে। তাহলে এই দুটো ছাড় মিলে মোটের উপর টোটাল কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে আমাদের দেখতে হবে। এই টাইপের অঙ্কগুলো আমরা এ প্লাস বি প্লাস এবি বাই 100 ছাড় দেওয়া, বৃদ্ধি পাওয়া, হ্রাস পাওয়া, লাভ ক্ষতি, এই টাইপের অঙ্কগুলো আমরা এই ফর্মুলার সাহায্যে করতে পারি। তো এখানে যদি বৃদ্ধি পায় বা বাড়ানো হয় বা লাভ হয় তাহলে প্লাস হবে, আর যদি হ্রাস পায় বা ক্ষতি হয় বা ছাড় দেওয়া হয় তাহলে মাইনাস হবে। তো এখানে আমরা প্রথম ছাড় হচ্ছে 10%, মানে এর মান 10 ধরতে পারি। দ্বিতীয় ছাড় হচ্ছে 20%, তার মানে বি এর মান হচ্ছে 20। এখানে ছাড় দেওয়া হচ্ছে যেহেতু ছাড় মানেই মাইনাস হবে, দাম কমানো হচ্ছে, তাহলে এগুলো সব মাইনাস হয়ে যাবে। এটাও মাইনাস, এটাও মাইনাস, আর দুটোই মাইনাস হলে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়। তো এর মান কত? ছাড় দেওয়া হচ্ছে 10%, তার মানে এর মান 10 মাইনাস প্লাস কখন হবে? যখন বৃদ্ধি পাবে বা লাভ হবে তখন। এখানে তো আমাদের ছাড় দেওয়া হয়েছে তার মানে মাইনাস হবে। তাহলে বি এর মান কত? 20, তার মানে মাইনাস 20। মাইনাস দুটোই মাইনাস হলে এই জায়গাতে হবে আমাদের প্লাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 10 গুণ 20, এখানে এ ইন্টু বি মানে 10 গুণ 20 বাই 100। দেখা যাক কত হয়। 0 দুটো কাটা, এখানে আছে মাইনাসে মাইনাসে যোগ হবে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস। 10 আর 20তে কত হয়? -30। আর এটা হচ্ছে 2 থাকছে, তাহলে -30 থেকে 2 বাদ, তার মানে -28। মাইনাস মানে হচ্ছে কমানো হচ্ছে দাম, ছাড় দেওয়া হচ্ছে, তাহলে কত পার্সেন্ট ছাড়ের সমতুল? না 28%। অ্যান্সার হচ্ছে আমাদের 28। এই 10 এবং 20 দুটো ছাড় মানে আমরা বলতে পারি একক ছাড় 28%-এর সমতুল। অ্যান্সার হচ্ছে 28। আমরা পরের অঙ্কটা দেখি কি আছে। কোনো শহরে 40,000 লোকের মধ্যে 50% আনন্দবাজার, 40% বর্তমান পেপার পড়ে, আর 25% কোনো পেপারই পড়েন না। উভয় পেপারই পড়েন এমন লোকের সংখ্যা কত হবে নির্ণয় করতে হবে। তো এখানে প্রথম হচ্ছে টোটাল লোক সংখ্যা দেওয়া আছে, কতজন কোন পেপার পড়ে সেটা দেওয়া আছে, এবং কতজন পড়ে না সেটাও দেওয়া আছে। আবার উভয় পেপার পড়েন কত দেওয়া আছে। তাহলে আমরা যদি টোটাল লোক সংখ্যা, ওই শহরের টোটাল লোক সংখ্যা ধরি 100-এর মধ্যে পড়ে না, কোনো পেপারই পড়ে না কতজন সেগুলো দেখব, পড়ে নাগুলো বাদ দিয়ে দেবো, না বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে উভয় পেপারই পড়েন কতজন পাবো। তো আমরা কি ধরবো? না টোটাল লোক সংখ্যা ধরলাম 100। টোটাল লোক সংখ্যা 100, তার মধ্যে যারা কোনো পেপারই পড়ে না, নাগুলো সব বার করে নেবো, পড়ে না কোনো পেপারই। প্রথম হচ্ছে 50% আনন্দবাজার পড়ে, মানে এবিপি আনন্দ পড়ে কত? 50। টোটাল যদি 100 হয়, 50% যদি আনন্দবাজার পড়ে, তাহলে আনন্দবাজার পড়ে না কত পার্সেন্ট? পড়ে না 50%। আমরা সব নাগুলো আগে বার করে নিচ্ছি। তারপর আছে বর্তমান। বর্তমান মানে আমরা বিটি ধরলাম, বিটি মানে কত পার্সেন্ট পড়ে? 45% পড়ে, তাহলে পড়ে না কত পার্সেন্ট হবে? পড়ে না 55%। আর উভয় পেপারই পড়েন না, কোনো পেপারই পড়েন না আছে 25%। তার মানে বোথ, কোনো পেপারই পড়েন না আছে 25%, পড়েন না 25%। এই 25% এর মধ্যেও ধরা আছে, আবার এখানেও ধরা আছে। যেহেতু 25% উভয়, তার মানে এরা কোনো পেপারই পড়ে না। এই 25 সংখ্যাটা এখানেও অ্যাড করা আছে, এখানেও কাউন্টিং করা আছে। টোটাল লোক সংখ্যা 100, তার মধ্যে 50% এবিপি আনন্দ পড়ে না, 55% বর্তমান পড়ে না, আর কোনো পেপারই পড়ে না 25। এই 25টাকে যেহেতু দুবার ধরা আছে দুটো জায়গাতে, তাই একবার বাদ দিতে হবে, একবার এক্সট্রা ধরা হয়েছে 25, কারণ উভয় বিষয়ে উভয়ই পড়ে না, উভয় পেপারই পড়ে না 25%, তাহলে 25% এখানেও আছে ধরা যোগ করা, এখানেও আছে, তাই 25টা একবার বাদ দিতে হবে, এক্সট্রা ধরা হয়ে গেছে একবার। দেখা যাক কত হয়। 100 বিয়োগ এখানে হচ্ছে 25, 80 হবে। দুটো মিলে 105, তার থেকে 25 যদি বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে 80। 105 25 বাদ 80, তাহলে টোটাল লোক হচ্ছে 100%, তার মধ্যে 80% পড়ে না, 80% পেপার পড়ে না, তাই নাগুলো বাদ দেব। প্রথমে বাদ দিলে 20%, তার মানে এই 20% উভয় পেপারই পড়েন। 20% টোটাল জনসংখ্যা হচ্ছে 40,000, তার 20% উভয় পেপারই পড়েন। তো আমাদের উভয় পেপার
পরে এমন লোকের সংখ্যা কত নির্ণয় করতে হবে, কত হবে 40,000-এ 20% বার করতে হবে। টোটাল তো 40,000 জন জনসংখ্যা শহরের, তার মধ্যে 20% উভয় পেপারই পড়েন। 20% মানে কত না, এই পার্সেন্টটা তুললে কত হবে, পার্সেন্ট তুললে নিচে 100 হবে, পার্সেন্ট তুলে নিচে 100, শূন্য আমরা কেটে দিই, 4 দুগুণে 8, 8,000 জন। তার মানে 8,000 জন উভয় পেপারই পড়েন, অ্যান্সার 8,000। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। একটি ইলেকট্রিক ফ্যানের ধার্য মূল্য 1500 আছে, মানে লেখা আছে 1500, 20% ছাড় দিয়ে বিক্রি করা হলো, 20% ছাড় দেওয়া হলো। 1500 টাকা থেকে 20% ছাড় দিলে কত হয় দাম দেখতে হবে। তো তারপরে আবার ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দিয়ে যদি বিক্রি করতে হয় 1104 টাকায়, তাহলে দ্বিতীয় ছাড়টা কত শতাংশ দেওয়া হয়েছে ক্রেতাকে, আর কত শতাংশ দ্বিতীয় ছাড় দেওয়া হলে তবে দাম 1104 হচ্ছে। তো প্রথম দাম কত আছে 1500 টাকা, কত দেওয়া হলো ছাড় 20%, মানে 100 টাকা যদি দাম থাকে, তোমার ধার্য মূল্য যদি 100 থাকে, 20% ছাড় দেওয়া মানে 80-তে বিক্রি, তাহলে কত হচ্ছে 80%, মানে পার্সেন্ট তুলে নিচে 100 কেটে দেখা যাক কত হচ্ছে, মানে প্রথম 20% ছাড় দেওয়ার পরে দাম কত হচ্ছে, 20% ছাড় দেওয়া মানে 80-তে বিক্রি করা হচ্ছে, 8-15 গুণ করলে হচ্ছে 12, তার মানে 1200। প্রথমবার ছাড় দেওয়ার পরে দাম হচ্ছে 1200 টাকা, কিন্তু আমাদের কি বলেছে না বিক্রি করতে হবে, প্রকৃত দাম হবে 1104, প্রথমবার ছাড় দেওয়ার পরে হলো 1200, তাহলে 1104-এ যদি বিক্রি করতে হয় তাহলে দ্বিতীয় ছাড়টা কত দিতে হবে না 1200 থেকে 1104 আমরা বাদ দেবো, কত হয় বাদ দিলে 96, তার মানে আরও 96 টাকা দাম কমালে তবে 1200 থেকে 1104-এ দাম নামবে। 1200 দাম লেখা আছে, 1200 দাম লেখা আছে, তাতে আরও ছাড় দিতে হবে 96, 1200-তে ছাড় তাহলে 96, 100-এ ছাড় কত হবে, শূন্য দুটো কাটা, 8-12-96, 8%, তার মানে আমাদের দ্বিতীয় যে ছাড় সেই ছাড়টি 8% হবে, 8%, দ্বিতীয় ছাড়টার পরিমাণ হবে 8%। 1500 ছিল, 20% ছাড় দেওয়ার পরে দাম হচ্ছে 1200, কিন্তু বিক্রি করতে হবে কত 1104-এ, তার মানে আরও 96 টাকা ছাড় দিতে হবে, আরও 96 মানে 1200 দাম দাঁড়ালো প্রথম ছাড় দেওয়ার পরে, 1200-তে ছাড় দিতে হবে 96, শতকরা মানে 100-এ কত ছাড়, এটা আমরা পেলাম 8%, অ্যান্সার 8। টেন 10% লাভে দুধ বিক্রি করেন, আবার 10% জলও মেশান, তাহলে দুদিক থেকে লাভ। এক হচ্ছে 10% লাভ করেন, তার মানে তিনি 10% বেশি দাম, কেনা দামের থেকে 10% বেশি দাম নেন, দুধের দাম 10% দাম বেশি নেন, দিয়ে 10% লাভ করেন, আবার জল মেশান 10%, তার মানে দুটো দিক থেকে লাভ, দুবার 10% করে লাভ। তো এরকম দুবার লাভ হলে আমরা সেই আমাদের পুরনো ফর্মুলা A+EV/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে লাভ হলো কত 10%, তারপরে লাভ কত আবার 10%, লাভ মানে সব প্লাস, শূন্য দুটো কাটা, 10, 10-এ 20, আর এখানে কেটে শুধু 1 থাকছে, তার মানে 21%, মোটের উপর তার লাভ হচ্ছে 21%, অ্যান্সার 21। লাভ হলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে খুব সহজে অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, পরবর্তী অঙ্ক, কোনো নির্বাচনে 62% ভোট পেয়ে একজন প্রার্থী 1440 ভোটে জয়লাভ করেছে। টোটাল ভোট আমরা ধরলাম 100-এর মধ্যে একজন যদি 62 পায় তাহলে অপরজন পাবে কত 62, একজন পেলে অপরজন পাবে 38, মানে 100 থেকে 62 বাদ দিলে যা হবে সেটা পরাজিত প্রার্থী পায়, অপরজন প্রার্থী পায়। একজন 62% আর একজন 38%, এই দুজনের ভোটের পার্থক্য কত পার্সেন্ট না 62 থেকে 38 বিয়োগ করলে যা হবে তত পার্সেন্ট ভোট বেশি পেয়েছেন বিজয়ী প্রার্থী যিনি জিতেছেন। আর এটা মানে কত ভোটে জিতেছেন না 1440 ভোটে, তাহলে এটা মানে আমরা বলতে পারি 1440 ভোট। বিয়োগ করলে কত হবে 62 থেকে যদি 38 বাদ দেওয়া হয়, বাদ দেওয়া হলে হবে 24% ভোটে বিজয়ী প্রার্থী জিতেছেন, যিনি জয়লাভ করেছেন তিনি 24% ভোট বেশি পেয়েছেন এবং 1440টা ভোট বেশি পেয়েছেন। তার মানে 24% ভোট মানে আমরা বলতে পারি 1440টি ভোট। 1% মানে কত ভোট
1% মানে 1440 ভাগ 24%। আর আমরা টোটাল ভোট কত ধরেছি না, টোটাল ভোট ধরা হয়েছে 100। তাহলে 100 মানে কত দাঁড়াবে, 100 মানে দেখা যাক, এটা দিয়ে কাটলে হচ্ছে 6, 4 6 24 4, একটা শূন্য হবে, 60 হবে, 24 4 8 থাকলো 2 6 2 12 2 14 60। তাহলে 60 এবং 100 কত হয় গুণ করলে 6000। কোনো ভোট যদি বাতিল না হয় তাহলে মোট ভোট পড়েছে 6000। অ্যান্সার হচ্ছে আমাদের 6000, টোটাল ভোটের সংখ্যা 6000। আমরা এখানে মোট ভোট ধরেছি 100। বিজয়ী প্রার্থী 62 পেলে পরাজিত প্রার্থী যিনি হেরে গেছেন তিনি পেয়েছেন 38। দুজনে ভোটের পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 24%। 24% মানে 1440 ভোট। 1440 ভোটে যেহেতু জিতেছেন তাহলে আমরা বলতে পারি 24% ভোট বেশি পাওয়া মানে হচ্ছে 1440 ভোট বেশি পাওয়া। তার মানে 24% মানে 1440, 1 মানে কত, আর টোটাল ভোট পড়েছে 100%। তাহলে 100 মানে কত হবে আমরা দেখলাম কেটে 6000 হচ্ছে। অ্যান্সার হচ্ছে আমাদের 6000। এখানেও খুব সুন্দর একটি অঙ্ক আছে। একজন অসাধু ব্যবসায়ী দ্রব্য কিনে তিনি বিক্রি করেন, তো তিনি কেনার সময়ও 10% ওজনে ঠকান, আবার বিক্রির সময়ও 10% ওজনে ঠকান। তার মানে তিনি যখন কারো কাছ থেকে জিনিস কেনেন তখন তিনি 90 গ্রাম কিনে না 100 গ্রাম জিনিস নিয়ে 90 গ্রামের দাম দেন। আবার যখন তিনি বিক্রি করেন মানে 100 গ্রাম জিনিস নেবেন দিয়ে 90 গ্রামের দাম তিনি দেবেন। ওই সেম জিনিস নিয়ে এসে তিনি 90 গ্রাম বিক্রি করবেন কিন্তু দাম নেবেন 100 গ্রাম, মানে দু জায়গায় দুবার তিনি লাভ করছেন, দু জায়গায় ওজনে দুজনকে তিনি ঠকাচ্ছেন, দাম কিন্তু তিনি বেশি নিচ্ছেন, তার মানে দুবার তার লাভ হচ্ছে। এই টাইপের অঙ্কগুলো আমরা আমাদের সেই আগের পুরনো ফর্মুলায় ব্যবহার করে সমাধান করতে পারি। প্রথম লাভ হয়েছে কত 10%, তার মানে এর মান 10, পরে লাভ 10%, এখানেও তাহলে 10 × 10, শূন্য দুটো কাটা, 10 থাকলে তো 21 হয় সবসময়, 10 10 20, আর এখানে 1 21%। তার মোটের উপর লাভ হচ্ছে 21%। অ্যান্সার 21। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রদীপের বেতন বিশ্বনাথের থেকে 20% বেশি। তো আমরা ধরলাম প্রদীপ এবং বিশ্বনাথ, বি মানে বিশ্বনাথ। কার বেতন বেশি না প্রদীপের বেতন বেশি। তাহলে বিশ্বনাথের বেতন যদি 100 টাকা হয় প্রদীপের বেতন কত হবে 20% বেশি, 120 হবে। বিশ্বনাথ কোনো মাসে 720 টাকা সঞ্চয় করেন এবং তার বেতনে 4% সঞ্চয় হয়। তার মানে বিশ্বনাথের 4% টাকা, 4% টাকা মানে 720 টাকা বলা যায়। 4% মানে বলা আছে 720 টাকা, তাহলে 4% মানে 720, 4% মানে 720, 1% মানে কত, আর তার টোটাল বেতন 100, 100% মানে কত দেখা যাক, কাটলে 18, তার টোটাল বেতন হচ্ছে 100% মানে 18,000 টাকা। তো কার বেতন এটা না, এটা বিশ্বনাথের বেতন। 4% মানে ছিল 720, তাহলে 100% মানে তার টোটাল বেতন। টোটাল বেতন কত পেলাম আমরা না 18,000 টাকা। তাহলে বিশ্বনাথের তো অনুপাত 100 ছিল, আমরা 100 ধরেছিলাম, 100 মানে তার বেতন কত হলো, 100 মানে তার বেতন হলো 18,000 টাকা। তাহলে 100 মানে 18 হলে কত গুণ বাড়ছে, শূন্য দুটো কেটে দিলে আমরা পাচ্ছি 180। তার অনুপাতের থেকে তার বেতন 180 গুণ বেশি। তাহলে প্রদীপের বেতন কত হবে, প্রদীপের বেতনও 180 গুণ বেশি হবে, 180 গুণ, তার মানে 120 × 180 কত হবে, 12 আর 18 গুণ করলে হয় 216, তার মানে 216 × 2 শূন্য। প্রদীপের বেতন কত হচ্ছে তাহলে 21,600, অপশন বি অ্যান্সার। অঙ্কটা আমরা আবার বলছি, ও সরি এখানে 4 হবে। আর একবার অঙ্কটা আমরা দেখছি, একটু বলে দিচ্ছি আরেকবার। প্রদীপের বেতন বিশ্বনাথের থেকে 20% বেশি, তাহলে আমরা যদি বিশ্বনাথের বেতন 100 ধরি, প্রদীপের বেতন হবে 120। এবার বিশ্বনাথের বেতনে একটা ক্লু দেওয়া আছে টোটাল বেতন বার করার,
না, বলা আছে যে সে 4% বেতন সঞ্চয় করে মানে তার 720 টাকা সঞ্চয় হয়। তার মানে তার বেতনে 4% মানেই হচ্ছে 720 টাকা। 1% মানে কত হবে না 720/4, 720/4। আর তার টোটাল বেতন তো 100 হবে। 100% মানে কত হয় ইন্টু 100, কেটে আমরা দেখলাম 4 দিয়ে কাটলে 18, একটা শূন্য হবে এখানে, তাহলে 180 আর 100 গুণ করলে কত হয় 18,000। তার মানে বিশ্বনাথের বেতন হচ্ছে 18,000 টাকা। বিশ্বনাথের অনুপাত তো আমরা 100 ধরেছি, 100 মানে তাহলে 18,000। আমরা বলতে পারি যে বিশ্বনাথের বেতন 100 মানে 18,000, আর প্রদীপের বেতনের অনুপাত আছে কত 100। তাহলে 100 মানে যদি 18,000 হয়, 120 মানে কত আমরা দেখব ক্যালকুলেট করে। 120 গুণ হবে, শূন্য দুটো কাটা, এখানে 18 আর এই 12 গুণ হবে, 18 আর 12 গুণ করলে হয় 216, এই দুটো শূন্য হবে। কত হচ্ছে তাহলে, এটা প্রদীপের বেতন। প্রদীপের বেতন হচ্ছে 21,600 টাকা। প্রদীপের বেতন 21,600 টাকা, অ্যান্সার 21,600। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 24 ক্যারেট সোনাকে 100% খাঁটি সোনা ধরা হয়, তাহলে 22 ক্যারেট সোনা কত শতাংশ খাঁটি হবে না, পরিষ্কার বলাই আছে যে 24% মানে হচ্ছে 100% খাঁটি সোনা। 24% নয়, সরি, 24 ক্যারেট। 24 ক্যারেট, 24 ক্যারেট সোনা মানে 100% খাঁটি। 1% মানে তাহলে কত হবে, আর হচ্ছে 22% মানে কত, 22 ক্যারেট মানে কত হবে, 22 ক্যারেট ইন্টু 22। 24 ক্যারেট মানে 100% বলা আছে, 1 মানে কত, 22 মানে কত, একটু ক্যালকুলেট করা যাক। একটা জায়গায় ভুল হয়ে গেছে একটু, 22 হবে এখানে। 22% মানে বার করছি আমরা, কাটি, 2 দিয়ে কাটলে এটা 11, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 12। এবার 100 আর 12 4 দিয়ে কাটতে পারি আমরা, 100কে 4 দিয়ে কাটলে হচ্ছে 25, আর 12কে 4 দিয়ে কাটলে হচ্ছে 3। কত হচ্ছে তাহলে আমাদের 25 গুণ 11, 25 আর 11 গুণ করা হলে হবে 275/3। 275/3 যদি ভাগ করা হয় তাহলে হবে 3 9 27, 3 1 3 থাকছে 2, 2/3%। 91.2%। তার মানে আমাদের এটা একটু ভুল আছে লেখানে, এখানে 2/3%। 91.2%, অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 24 ক্যারেট মানে 100 ছিল, 1 মানে কত, 22 মানে কত, কেটে পেলাম আমরা 91.23%। একজন বার্ষিক পরীক্ষায় 70% পেয়েছে, মানে এ পেয়েছে 70% দিয়ে প্রথম স্থান পেয়েছে। বি পায় এর প্রাপ্ত নম্বর থেকে 10% কম। তো বি তো পেয়েছে 630, তো আমরা বলতে পারি এ আর বি এর যদি অনুপাত বার করি কি হবে, কে কম পাচ্ছে না বি কম পায়। তাহলে এ যদি 80 পায়, 100 পায়, বি পাবে 10% কম মানে 90 পাবে। এটা এ আর বি এর অনুপাত বলতে পারি। বি এর তাহলে এর 100 হলে বি এর হবে 90। বি এর প্রাপ্ত নাম্বার কত দেওয়া আছে 630। তাহলে আমরা তো বলতেই পারি যে 90 মানে 630, 90 মানে 630 হলে 1 মানে কত হবে না 90, 630কে 90 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা 1 মানে হবে 7। তাহলে 1 মানে যদি 7 হয়, 100 মানে কত হবে, 100 মানে হবে 700। তাহলে এর প্রাপ্ত নাম্বার হচ্ছে 700, আর এই 700 নাম্বার হচ্ছে 70%, কারণ এ 70% নাম্বার পায় আর এ টোটাল নাম্বার পায় 700। তাহলে তো বলাই যায় যে 70% মানে হচ্ছে এর নাম্বার, এটা 70% মানে হচ্ছে 700, 1% মানে কত হবে, আর টোটাল নাম্বার তো 100, তাহলে 100% মানে কত হবে, ইন্টু 100 আমরা গুণ করব, 1000 হবে 10। তাহলে মোট 1000 নম্বরে পরীক্ষা হয়েছিল। বি 10% কম পায়, তার মানে এ 100 হলে বি হবে 90। বি এর নাম্বার তো দেওয়া আছে 630, তাহলে 90 মানে 630, 1 মানে হচ্ছে 7, আর 100 মানে কত হবে, 7 গুণ হবে 700। এ পায় 700, এ তো নাম্বার পায় 70%, তাহলে বলা যায় 70% মানে 700, 1 মানে কত, আর 100% মানে কত, কেটে দেখলাম 1000 হচ্ছে। তার মানে 1000 নম্বরের পরীক্ষা হয়েছিল।
দুটি সংখ্যা আছে, তাদের যোগফলের 40% বিয়োগফলের 50%-এর সমান। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি? এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই করা যায়। যোগফল বলা আছে প্রথমে, তার মানে এই দুটো পার্সেন্টেজ যোগ করলে আমরা যোগফলের অনুপাতটা পাবো এবং বিয়োগ করলে বিয়োগফলের অনুপাত পাবো। তো প্রথমে যোগ করে দেখা যাক, যোগ করলে কত হচ্ছে 40 আর 50, তার মানে যোগফলের অনুপাতটা পেলাম ইস্টু, বিয়োগফলের অনুপাত কত হবে না বিয়োগ হবে। এই দুটো যোগ আর বিয়োগ করলে আমরা সংখ্যা দুটির অনুপাত পেয়ে যাব। কত হবে যোগ করলে 90, বিয়োগ করলে 10, শূন্য যদি এখান থেকে হটিয়ে দিই তাহলে কত হবে 9:1, মানে সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 9:1। আমাদের অ্যান্সার অপশন ডি। পরবর্তী অঙ্ক দেখি, বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত দেওয়া আছে 4 আর 5, 4:5। বাসের ভাড়া 10% আর ট্রেনের ভাড়া 20% বাড়লে নতুন অনুপাত কত হবে? তাহলে বাস /10 সমান আছে 4:5। আমরা আমাদের সমাধানের সুবিধার জন্য এগুলো 400:500 ধরে নিতে পারি। ক্যালকুলেশন করতে সুবিধা হবে, শূন্য থাকলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তাই 4 আর 5 অনুপাতটাকে আমরা 400:500 ধরে নিলাম। মানে বাস ভাড়া 400 আর ট্রেন ভাড়া হচ্ছে 500। বাস ভাড়া কত বাড়ছে? 10% বাড়ছে। বাস ভাড়া 400 আছে, 10% বাড়লে কত হবে? 10% বাড়লে হবে 100-তে 10 বাড়ে, 10% মানে হচ্ছে 100-তে বাড়ে 10, তাহলে 400-তে বাড়বে 40, বৃদ্ধির পরে তাহলে কত হবে 440 হবে। বাসের ভাড়া 10% বৃদ্ধির পরে 400 থেকে হবে 440। আর ট্রেনের ভাড়া বাড়ছে কত? ট্রেনের ভাড়া 20% বাড়ে, মানে 100-তে 20, 100-তে 20 হলে 500-তে বাড়বে 100 বাড়বে, 500-তে 5 20 100 বাড়বে। তাহলে 100 বাড়লে 100 আর 500 ছিল, 100 আর 500 কত হবে বৃদ্ধির পরে 600 হয়ে যাবে। তাহলে ট্রেনের ভাড়া কত হচ্ছে 600, বাস ভাড়া হচ্ছে 440। তাহলে বাস আর ট্রেনের ভাড়ার অনুপাত কত হবে? এই দুটো কেটে দিলে আমরা অনুপাত পেয়ে যাব। 4 দিয়ে কাটলে এটা 11 আর এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 15। তার মানে বাস এবং ট্রেনের ভাড়ার নতুন অনুপাত হচ্ছে 11:15, মানে অপশন এ। আমাদের আজকের চ্যাপ্টার শেষ। থ্যাংক ইউ এভরিবডি। আমরা পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে আসবো।